নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। তৃণমূলের নজরে এবার তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের ভোট। তাদের মন জয় করতে ঠিক কি কৌশল নেওয়া হবে তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মেগা সমাবেশ থেকে লোকসভা নির্বাচনে সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ ভোট যুদ্ধে লড়াইয়ের সৈনিকও নির্বাচন হয়ে গিয়েছে। এবার তৃণমূলের নজরে তফসিলি জাতি এবং উপজাতিভুক্তদের ভোট। তাদের মন জয় করতে ঠিক কি কৌশল দেওয়া হবে তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন তপশিলি জাতিভুক্ত 10 জন। তারা হলেন কোচবিহারের জগদীশ চন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ির নির্মল চন্দ্র রায়, রানাঘাটের মুকুটমণি অধিকারী, জয়নগরের প্রতিমা মণ্ডল, মথুরাপুরের বাপি হালদার, আরামবাগের মিতালি বাগ এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্বের ডক্টর শর্মিলা সরকার, বোলপুরের অসিত কুমার মাল এবং বনগাঁর বিশ্বজিৎ দাস। তফসিলি উপজাতিভুক্ত 3 জন হলেন আলিপুরদুয়ারের প্রকাশ চেক বড়াইক, দার্জিলিংয়ের গোপাল লামা এবং ঝাড়গ্রামের কালীপদ সোরেন। সদ্য টিকিট পাওয়া কাঁথির উত্তম বারিক এবং পুরুলিয়ার শান্তিরাম মাহাতোর অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত। শুধুমাত্র উত্তরবঙ্গের তফসিলি জাতি উপজাতিভুক্তরা মঙ্গলবারের বৈঠকে থাকবেন না, বাকিরা থাকবেন সকলেই। কারণ আগামী 14 মার্চ জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি বৈঠক করবেন তিনি এবং সেই বৈঠকেই থাকবেন উত্তরবঙ্গের তফসিলি প্রার্থীরা। মঙ্গলবারের বৈঠকে প্রত্যেক ব্লক থেকে কমপক্ষে 5 থেকে 7 জন এসসি, এসটি এবং ওবিসি প্রতিনিধিরাও থাকছেন। বলে রাখা ভালো, এর আগে অভিষেক দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের বিধানসভার 10 জন তপশিলি জাতি এবং 5 জন তপশিলি উপজাতিভুক্তদের নাম পাঠাবেন। এমন নাম পাঠাবেন যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সমর্থক। এই 15 জনকে আমরা কাজে লাগাবো। যেভাবে বছরের পর বছর বিজেপি তফসিলি জাতি উপজাতি শ্রেণীভুক্তদের উপর অত্যাচার করছে, সে কথা আমরা তুলে ধরব। এমন নাম পাঠাবেন না যে আপনার কাছের লোক তাই আপনি পাঠিয়ে দিলেন, আমরা খতিয়ে দেখব। সূত্রে খবর, সেই নাম ইতিমধ্যেই দলের কাছে পৌঁছে গিয়েছে আর তারপরেই বৈঠক। ভোটে কিভাবে কাজ করবেন তারা বৈঠকে সেই দিক নির্দেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের কি পদ্মপথে অর্জুন? তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিং এর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে। ধোকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল। দীর্ঘ টালবাহানার পরে ব্যারাকপুরের টিকিট দিল না দল। টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টালবাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরের টিকিট দেওয়া হলো না। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, চিন্তা ভাবনা দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। সিজনাল কোনো ফ্রুট নেই, আমি 12 মাসের ফ্রুট। সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই। ভাবলে আপনাকে বলবো, আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি। মনে আক্ষেপ তো থাকবেই, 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে কি আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসিকে চিনতে পারেননি এখনো? পরস্পরকে ভালোই চেনেন, এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন, আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। অর্জুন সিং বিজেপিতে ফিরতে চাইলে আবার নেওয়া হবে, সেটা তো আমি বলতে পারবো না। উনি ফিরবেন কিনা, পার্টি নেবে কিনা, সেটা পার্টি ডিসিশন নেবে। অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি বলেছি
যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। কিন্তু আমি অর্জুন সিং এর ব্যাপারে যেটা বলবো, তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল, তাতে 34টা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিং এর পাওয়ার কথা। কিন্তু 2টো ভোট বাতিল হয়েছিল, সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না, সবাই জানে কার 2টো ভোট বাতিল হয়েছে। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়, এটাতে আমার কোনো রোল নেই। কিন্তু অর্জুন সিং আজকে বুঝতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস প্রয়োজন হলে অনেককেই ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। রবিবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। নবীন প্রবীণ বজায় রেখেই তালিকা তৈরি হয়েছে। আবার এমন অনেকেই বাদ পড়েছেন তালিকা থেকে যারা আশা প্রার্থী ছিলেন, তাদের নাম থাকবে তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন জায়গা থেকে লড়ছেন আর কারাই বা বাদ পড়েছেন সেই তালিকা থেকে। অপেক্ষার অবসান। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা হলো, আর সেই সভামঞ্চ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। তাদের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দলীয় প্রার্থীদের নিয়ে র্যাম্পে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 42টি আসনে কোন কোন জায়গায় কাকে প্রার্থী করা হলো দেখে নেওয়া যাক। কোচবিহার থেকে তৃণমূল প্রার্থী করেছে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে। গত বিধানসভা নির্বাচনেও তিনি শাসক দলে প্রার্থী হয়েছিলেন। পেশায় শিক্ষক ছিলেন তিনি, পরে রাজনীতিতে যোগ দেন। রাজ্যসভা সাংসদ প্রকাশজিৎ বড়াইককে আলিপুরদুয়ার আসনে প্রার্থী করেছে তৃণমূল। এই নেতা চা বাগানের কর্মী ছিলেন, সেখান থেকে রাজনীতিতে উঠে আসেন। এখন উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ওই আসনে তার উপরই ভরসা রাখল তৃণমূল। জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী হয়েছে নির্মল চন্দ্র রায়। গত বছর উপনির্বাচনে জিতে তিনি বিধায়ক হন। পেশায় অধ্যাপক নির্মলকে এবার লোকসভায় টিকিট দিল দল। অবসরপ্রাপ্ত আমলা গোপাল লামাকে দার্জিলিংয়ে প্রার্থী করেছে তৃণমূল। শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন তিনি। জিটিএর পর্যটন দপ্তরে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি, পরে দল বদল করে তৃণমূলে যান। এবার রায়গঞ্জ আসনে দল বদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। বিধায়ক বিপ্লব মিত্রকে বালুরঘাট আসনে প্রার্থী করল তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। পেশায় আইনজীবী ছিলেন বিপ্লব, পরে রাজনীতিতে যোগ দেন তিনি। প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদা উত্তর আসনে প্রার্থী করেছে তৃণমূল। পুলিশে থাকাকালীন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন তিনি। মালদার পুলিশ সুপারের দায়িত্বও সামলেছেন তিনি। মালদা দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন শাহনওয়াজ আলী রেহান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক ছিলেন তিনি। সাংবাদিক হিসেবেও কিছুদিন কাজ করেছেন তিনি। জঙ্গিপুর আসনে খলিলুর রহমানকে আবারও টিকিট দিল তৃণমূল। গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি, আবারও তার উপর আস্থা রাখল দল। ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর আসনে প্রার্থী করল দল। ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে পরিচিত তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এবার তাকেই কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মুখোমুখি দাঁড় করালো দল। আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। এর আগেও ওই আসনে তিনি প্রার্থী ছিলেন। গত লোকসভা ভোটে ভালো ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আবু তাহের। বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। তার সাংসদ পদও খারিজ করা হয়েছে, তবুও তাকেই বেছে নিল দল। কৃষ্ণনগর থেকে মহুয়া বৈদ্যকে আবারও টিকিট দিল তৃণমূল। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। মুকুটমণি অধিকারীকে রানাঘাট আসন থেকে প্রার্থী করল দল। বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেন। বনগাঁ আসনে বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করল দল। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি অভিনেতা, নেতা, মন্ত্রীও বটে। ব্যারাকপুর লোকসভা আসনে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে প্রার্থী করল তৃণমূল। সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, তাকে এবার টিকিট দিলেন না মুখ্যমন্ত্রী। দমদম আসনে আবারও সৌগত রায়কে প্রার্থী করল তৃণমূল। এর আগেও তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন প্রাক্তন অধ্যাপক। বর্ষিয়ান ওই নেতাকে আবারও বেছে নিল শাসক দল।
গতবারের মতো এবারও বারাসত আসনে কাকুলি ঘোষ দস্তিদারকে প্রার্থী করেছে তৃণমূল। পেশায় চিকিৎসক কাকুলি ঘোষ দস্তিদার এর আগেও জিতে সাংসদ হয়েছেন। আবারও তাকে সংসদে পাঠানোর জন্য প্রার্থী করল তার দল। বসিরহাট আসনে প্রার্থী করেছে তৃণমূল। অভিনেত্রী নুসরাত জাহানকে টিকিট দেয়নি এবার তৃণমূল। তার পরিবর্তে এবার ঘাসফুল শিবিরে প্রার্থী হলেন বিধায়ক হাজী নুরুল ইসলাম। জয়নগরে পুরনো মুখের উপর ভরসা রাখল তৃণমূল। সেখানে আবারও প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল। এর আগে তিনি জিতে সাংসদ হয়েছেন। মথুরাপুর আসনে নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল। সেখানে প্রার্থী হয়েছেন বাপি হালদার। দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন তিনি। গত বছর সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি হন বাপি হালদার। ডায়মন্ড হারবার আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই আসনে দুবার জয়ী হয়েছেন তিনি। সাংসদ পদ ছেড়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। তার জায়গায় এবার যাদবপুরে আরেক অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করল দল। দক্ষিণ কলকাতায় আবার মালা রায়কে প্রার্থী করল তৃণমূল। ওই আসনে বেশ কয়েকবারের সাংসদ তিনি। আবারও তিনি ঘাসফুলের টিকিট পেলেন। তাকে নিয়ে দিন কয়েক আগেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তার টিকিট পাওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে টিকিট দিল দল। কলকাতার উত্তর আসনে আবারও প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া লোকসভা আসনে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আবারও টিকিট দিল দল। ওই আসন থেকে এর আগেও যিনি জিতে সাংসদ হয়েছেন। উলুবেড়িয়া আসন থেকে সাজদা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। এর আগেও তিনি ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবারও তার উপর ভরসা রাখল দল। শ্রীরামপুর লোকসভা আসনে পুনরায় টিকিট পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পেশায় আইনজীবী কল্যাণকে আবার ওই আসনের জন্য প্রার্থী করল তার দল। হুগলি আসনে বড় চমক দিয়েছে তৃণমূল। ওই আসনে তাদের প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনাকে প্রার্থী করল তৃণমূল। আরামবাগ আসনে নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল। ওই আসনে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। সামাজিক কর্মী হিসেবে তিনি ওই এলাকায় পরিচিত। তমলুক আসনে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করল দল। ওই আসনে বিজেপির হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবাংশুকে আসনে নামালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাথি লোকসভা আসনে বিধায়ক উত্তম বারিককে টিকিট দিল তৃণমূল। স্থানীয় নেতা হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় উত্তমকেই হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। ঘাটাল আসনে আবারও প্রার্থী হলেন অভিনেতা দেব। ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে মুখ্যমন্ত্রী এবং অভিষেকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বদল করেছেন। বিজেপির অভিনেতা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও ময়দানে দেখা যাবে দীপক অধিকারীকে। ঝাড়গ্রাম আসনে তৃণমূল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে। আদিবাসী এই নেতাকে জঙ্গল মহলের গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেছে নিয়েছে তৃণমূল। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। মেদিনীপুরের বিধায়ক তিনি। এবার তাকে লোকসভা টিকিট দিল দল। পুরুলিয়া আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো। তিনি এখন বলরামপুরের বিধায়ক। সেখান থেকে তুলে শান্তিরামকে লোকসভায় সুযোগ দিচ্ছে দল। অরূপ চক্রবর্তীকে বাঁকুড়ায় প্রার্থী করেছে তৃণমূল। ওই আসনে নতুন মুখে নিয়ে এসেছে ঘাসফুল শিবির। স্বামীর বিপরীতে আবারও লড়াই করতে নামবেন তিনি। এবার বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলকে প্রার্থী করল তৃণমূল। বর্ধমান পূর্ব আসনে নতুন মুখ নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসনে প্রার্থী করা হয়েছে শর্মিলা সরকারকে। শর্মিলা সরকার পেশায় চিকিৎসক। এবার তিনি রাজনীতির ময়দানে। ক্রিকেটার কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করল দল। ক্রিকেট ছেড়ে দীর্ঘদিন ধরে রাজনীতিতে কাজ করেছেন তিনি। এবার তাকে নিজেদের দলে টেনে প্রার্থী করল তৃণমূল। আসানসোলে প্রার্থী হয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। উপনির্বাচনে আসন থেকে জিতেছেন তিনি। এবারও তার উপর ভরসা রাখল দল। বোলপুর আসনে দলের বিধায়ককে টিকিট দিয়েছে তৃণমূল। এই আসনে তৃণমূলের প্রার্থী হলেন অসিত কুমার মাল। গতবারের মতো এবারও বীরভূম আসনে তৃণমূলের প্রার্থী হলেন অভিনেত্রী শতাব্দী রায়। এর আগে এখানেই জিতে সাংসদ হয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে গেল সিবিআই। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনা তদন্তে শঙ্করের বাড়িতে সিবিআই ফরেন্সিক টিম ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি ঘিরল সিবিআই। শেখ শাহজাহানের বাড়ির পর শঙ্কর আঢ্যের বাড়িতেও লেজার স্ক্যানারের ব্যবহার সিবিআই এর। 5ই জানুয়ারি কি হয়েছে জানতে বনগাঁ পুরসভার বর্তমান গোপাল শেঠের বাড়িতে সিবিআই। গোপাল শেঠের বাড়িতে সিসি ক্যামেরায় ফুটেজ চাইল কেন্দ্রীয় এজেন্সি। 15 দিনের বেশি ফুটেজ স্টোর থাকে না, জানালেন গোপাল শেঠ। একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিতে হবে স্টেট ব্যাংকে। আর্জি খারিজ সুপ্রিম কোর্টে।
নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2019-এর 12 এপ্রিল থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ডের সংক্রান্ত তথ্য 6 মার্চের মধ্যে তুলে দিতে হবে এসবিআইকে। কিন্তু তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানায় এসবিআই। সোমবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানালো, একদিনের মধ্যে অর্থাৎ মঙ্গলবারই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনারের কাছে তুলে দিতে হবে এসবিআইকে। পাশাপাশি নির্বাচন কমিশনকে একটি নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী শুক্রবার বিকেল 5টার মধ্যে তাদের সরকারি ওয়েবসাইটে বন্ড তথ্য প্রকাশ করতে হবে। সোমবার শুনানির শুরুতেই শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে এসবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল, 26 দিন ধরে আপনারা কি করছিলেন, কেন বন্ধ খাম খোলেননি? প্রসঙ্গত গত 15ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত এসবিআইকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে যেন ওই বন্ড দেয়া বন্ধ করে তারা। আগেই জানা গিয়েছিল নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ নিয়ে সোমবার দুটি আর্জি শুনবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসবিআই। সোমবার এসবিআই এর আর্জি শোনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। তাছাড়া এসবিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আরও একটি আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সেটিও শোনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি জে.বি. পদরিয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা। বিরোধী শিবিরের আশা ছিল গত 6 বছরে বিজেপি কোন কর্পোরেট সংস্থা থেকে কত টাকা পেয়েছে এতে তা প্রকাশ্যে আসবে। কিন্তু তথ্য প্রকাশের জন্য এসবিআই জুন মাস পর্যন্ত সময় চাওয়ায় ভোটের আগে সেই তথ্য প্রকাশে আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আদালতের নির্দেশের পর সেই সংশয়ের অবসান হলো বলেই মনে করা হচ্ছে। 2017-18 থেকে 2022-23-এর মধ্যে 6 বছরের রাজনৈতিক দলগুলি নির্বাচনের বন্ডের মাধ্যমে প্রায় 12,000 কোটি টাকা চাঁদা পেয়েছিল। এর মধ্যে বিজেপি একাই পেয়েছিল 6,564 কোটি, কংগ্রেস পেয়েছিল 1,335 কোটি টাকা, তৃণমূল 1,996 কোটি টাকা। প্রসঙ্গত নরেন্দ্র মোদীর জামানায় পরিচয় এবং অর্থের অঙ্ক গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল নির্বাচনী বন্ডে। সেই ব্যবস্থার দায়িত্বে ছিল এসবিআই। কথা ছিল কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা যদি রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চায় সেক্ষেত্রে স্টেট ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট অর্থের অঙ্কের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দেবেন। সেই অর্থ ভাঙিয়ে নেবে দলগুলি। মূলত কালো টাকার লেনদেন রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিল মোদী সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা চেয়ারপারসন আনন্দ মাহিন্দ্রা রবিবার একটি ত্রিশূল মডেল তৈরি করেছেন, যাতে শক্তিশালী সরকারগুলির চোখে ভারতকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে গড়ে তোলা হয়। যে মডেলটির উপর মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে তার থেকে অনুপ্রেরণা চেয়ে নয়াদিল্লিতে 4th বার্ষিক অটল বিহারী বাজপেয়ী বক্তৃতার সময় আনন্দ মাহিন্দ্রা কি বলেছেন আমরা শুনব। The goal of achieving international respect also resonates today, because obtaining a seat at the global high table for India is a major priority for the Prime Minister and the Ministry of External Affairs as well. And if that is correct, then I think that gives me a very powerful cue to embark on the theme of my address this evening, which is that business and commerce can make a vital contribution towards our aspiration of earning international respect. So what is it? What is that thing or those things that create global influence, or Antarashtriya Samman? Now, there's reams of scholarly literature on the subject, but Secretary Quatra again told me that the last thing they were expecting from me was an academic dissertation. So please do not expect quotes from Max Weber or Hegel from me today. And I'm going to take a far more practical approach. Let me look at the country which, for better or worse, is regarded as the most powerful and influential nation in the world today, the United States of America. And I believe there are 3 self-evident pillars to America's global position of power. 1, world-leading military might. 2nd, unparalleled soft power and influence across the world. And 3, a dominant role in the world economy which embraces the power of American businesses. So I ask, could this inspire a template for our own journey? Can we create a 3-pronged approach that is uniquely Indian and will earn us Antarashtriya Samman, or international respect? Now, from his actions, it's clear that Prime Minister Modi has understood the importance of all 3 prongs, and he's working feverishly on all fronts.
A Vikasit Bharat, founded on Atmanirbharta, is central to the Prime Minister's vision of a successful and prosperous India on the global stage. It's the key to ensuring that we as a nation get what Vajpayee ji called Antarashtriya Saman. And it is the need of the hour given current global uncertainties, as Ashok outlined. At an event last week, Prime Minister Modi recalled his vision for a developed India. And he said, I quote, "The decade that we are in now is the most important decade of independent India so far. And this is the right time to strengthen the foundation of an efficient, capable, and developed India." So with that same spirit of urgency, let me come back to talking about those three sources of influence that I alluded to. And as a businessman, I will dwell largely, of course, on the third prong, the economic power. But I do want to spend a bit of time emphasizing something that I think we do not sufficiently acknowledge today. That without industry as an actor, the first two prongs, military and soft power, would only be pale shadows of themselves. And let's take military power to begin with. The development of the military-industrial complex in America was the pivotal factor in building the might of its armed forces. And of course, there was substantial government funding and spending on military research for sparking innovation. But it was the formidable manufacturing capabilities of large American corporations like Lockheed, Northrop, and General Dynamics that provided the muscle and sinews of American military power. And I say that today there is a huge opportunity for an Indian version of a military-industrial partnership to emerge. We welcome the lists of defense hardware that have been put out by the Defense Ministry and which ensure that certain products can only be sourced from Indian suppliers. A step that speaks of confidence in Indian industry, and that's a promise we will fulfill. And the very nature of warfare, as we all know, is changing dramatically, with mosquito-like drones taking out elephantine tanks. And with this emphasis on cutting-edge technology, I hope to see a flood of innovation in the next few years, particularly from the IT sector. Innovative Indian companies are going to have a vital role to play. And India has one historical advantage that attracts companies like mine. It makes me very proud that in spite of having the fourth largest military budget in the world, independent India has never fought a major war of aggression. Even in international conflicts, we've always been part of the UN peacekeeping forces. And that tradition of using military might only for defense and deterrence, that's what earns us the moral high ground. That's the moral high ground combined with military strength which earns us respect and which will continue to do so. Now, what about the role of business in soft power? And if we look at the American playbook again, their soft power dominates the world's mind space. Hollywood sells the American dream to the entire world. Gigantic corporations purvey American music to every corner of the globe. And of course, international students still flock to American universities. And interestingly, all these manifestations of soft power are privately funded. And yet they have a disproportionate impact on America's prestige. Indian music has influenced world music from jazz to the Beatles. And going out for Indian is now a weekly mealtime call for many around the world. RRR, as we all know, was able to get the world dancing to its tune. But I think we need to imagine things on a much larger scale. I mean, just look at the K wave that is sweeping the world. That small nation of South Korea has had an outsized impact on the world. And maybe we need to change gears to create our own I wave. The superheroes of our epic and folktales are more than a match for the Marvel Universe. But even superheroes need help. We need larger scale corporations in media which can digest the upfront financial risk required to turn this heritage into new IP and content. And very frankly,
Reliance's recent acquisition of Disney India is a welcome step in that direction. On the education front, alumni of Indian universities are running huge global corporations. And yet, our universities struggle when it comes to global rankings. And that's another area of opportunity for private players, because we have top-class technical education institutions, and under Prime Minister Modi, the proliferation of new IITs, IIMs, and AIMS has been mind-boggling. But if innovation is to flourish, we need the private sector to chip in and double or even triple that number. Private universities such as the Azim Premji University or Shiv Nader University are stepping in. And I would like to say that our own Mahendra University has been set up with the dream that India's private universities would someday rival the best in the world, not just in the sciences, but in the arts as well. Autonomous institutions endowed, nurtured, and supported by the wealth of Indian corporations could make India a driving force of soft power. So in short, just as in America, private enterprise and soft power are made for each other. And now down to business, the third prong. Let's talk about economic power and influence. How does business emulate the prowess and the scale and global dominance of American companies? And as I said, it's ironic that some of the most notable American transnationals and new age businesses are headed by CEOs of Indian origin. Satya Nadella, Revati Advaiti, Sundar Pichai, and the list goes on and on. But they are enabling the continuing dominance of US businesses, not the creation of Indian ones. And in order to gain global influence, very large Indian corporations or very innovative Indian corporations must find a seat at the high table. As Ashok referred to it, in 2023, I was fortunate enough to be invited to a meeting at the White House called the Tech Handshake, presided over by Prime Minister Modi and President Biden. Who were the people that President Biden seated, quite literally, at that high table? Tim Cook, Sundar Pichai, Satya Nadella, Sam Altman. And the projection of economic power was unmistakable. And what power was he projecting? It was not just the power of scale, also the power of innovation and disruption. Nobody knew Sam Altman till a few months before that meeting. Today, both of these are symbols of economic might. And there's a story about how once President Nixon jokingly offered a world leader any of his generals in exchange for one of their star generals. And in response, that head of state said, "I would like General Electric, General Dynamics, and General Motors." Now, this story itself may be apocryphal, but it underlines the fact that the success of business domestically and globally contributes to the respect, the antarashtriya saman with which a country is viewed. এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।